একটা ট্রেন গত 17 বছর ধরে একটানা পুরো পৃথিবীর চারপাশে ঘুরেই চলেছে, কখনো 1 সেকেন্ডের জন্য থামে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যদি এই ট্রেন একবার থেমে যায় তাহলে গোটা মানবজাতি শেষ হয়ে যাবে। কিন্তু কেন এমন হলো, চলো তোমাদের পুরো গল্পটা খুলে বলি। গল্পের শুরুতেই আমাদের জানানো হয় গত 7 বছর ধরে পৃথিবীর টেম্পারেচার এতটাই বেড়ে গিয়েছিল যে গোটা পৃথিবী মানুষের বসবাসের একেবারে অযোগ্য হয়ে উঠেছিল। তখন বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করার জন্য সিডব্লু 7 নামের একটা রাসায়নিক পদার্থ তৈরি করে পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। এতে সত্যিই পৃথিবীর টেম্পারেচার কমতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এখানেই ঘটে যায় সবচেয়ে বড় বিপর্যয়। টেম্পারেচার কমতে কমতে এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায় যে গোটা পৃথিবী একটা বিশাল বরফের গোলায় পরিণত হয়ে যায়। এই ট্রেনটা বানিয়েছিল উইলফোর্ড নামের এক ব্যক্তি। সে পুরো ট্রেনটাকে অনেকগুলো আলাদা আলাদা বিভাগে ভাগ করে রেখেছিল। এখানে আমরা জানতে পারি কিছু মানুষ কোনো টিকিট ছাড়াই এই ট্রেনে উঠে পড়েছিল, আর এদেরকেই মূলত ফ্রি লোডার্স বলে ডাকা হতো। এই ফ্রি লোডার্সদের সাথে ট্রেনের ভেতরে ভীষণ খারাপ ব্যবহার করা হতো। একদিকে ধনী যাত্রীদের জন্য ট্রেনে নানা রকম সুযোগ সুবিধা আর আরামের জিনিসপত্র মজুদ ছিল, অন্যদিকে এই ফ্রি লোডার্সদের ঠিকমতো খাবারটুকুও দেওয়া হতো না। খাবার হিসেবে তাদের যা দেওয়া হতো তা ছিল দেখতে পোড়া কালো রঙের কিছু বার, যেগুলোকে তারা প্রোটিন বার বলে ডাকত। আর এই একটা জিনিসই ছিল তাদের প্রতিদিনের একমাত্র খাবার। এরপর দুটো গার্ড এসে এই ফ্রি লোডার্সদের মধ্যে থেকে ভায়োলিন বাজাতে জানে এমন আর্টিস্ট খুঁজতে থাকে, কারণ তাদের ইকোনমিক ক্লাসের মানুষদের জন্য ভায়োলিন বাজানোর লোক দরকার ছিল। তখন সেখানে থাকা এক বৃদ্ধ ব্যক্তি জানায় যে সে ভায়োলিন বাজাতে পারে। গার্ডরা তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি কিছুতেই তার ওয়াইফকে ছেড়ে যেতে রাজি হয় না। এতে গার্ডরা এমন নিষ্ঠুর হয়ে ওঠে যে তারা তার ওয়াইফের হাত ভেঙে দিয়ে জোর করে সেই বৃদ্ধকে টেনে নিয়ে যায়। বোঝাই যাচ্ছে এই ট্রেনে গরিব মানুষদের জীবনের কোনো দামই ছিল না। এর পরের সিনে আমাদের দেখানো হয় কার্টিস আর এডগারকে, যারা যাত্রীদের প্রোটিন বারের ভেতর কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া নামের এক মহিলা বলে ওঠে, তোমরা যা খুঁজছো সেটা আমার ছেলের প্রোটিন বারের ভেতরে আছে। আসলে সেই বারের ভেতর একটা ছোট ক্যাপসুল লুকানো ছিল, আর তার ভেতরে একটা হিডেন মেসেজ লেখা ছিল। এই মেসেজটা সামনের কোনো এক কম্পার্টমেন্ট থেকে অজানা কেউ একজন পাঠিয়েছিল। এই ফ্রি লোডার্সরা তাদের এমন করুণ অবস্থার জন্য ভীষণভাবে বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই কার্টিস ছিল তাদের সবার লিডার, আর এডগার ছিল তার সেকেন্ড ইন কমান্ড। গত 2 বছর ধরে তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করার চেষ্টা করে আসছিল, কিন্তু বন্ধুরা, এই কাজে তারা একবারও সফল হতে পারেনি। এখানে আমরা জিন নামের আরেকজন ব্যক্তির সাথে পরিচিত হই। কার্টিস তার সব সমস্যা এই জিনের সাথে খুলে আলোচনা করে। জিন তখন কার্টিসকে জানায় এবারের ক্যাপসুলের মেসেজে ন্যাম নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে, যে কিনা এই গোটা ট্রেনের ভেতরে ডিজাইন করেছিল। কিন্তু এখন সেই ন্যামকে বন্দী করে রাখা হয়েছে। কার্টিস কিছুতেই বুঝে উঠতে পারে না ন্যামকে হঠাৎ কেন বন্দী করা হলো। এরপর কিছু গার্ড এক মহিলাকে সাথে নিয়ে সেখানে আসে আর ফ্রি লোডার্সদের বাচ্চাদের মাপযোগ করা শুরু করে। মাপযোগ শেষ করে তারা দুটো বাচ্চাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। বাচ্চাদের বাবা মা এতে প্রবল বিরোধ করে, কিন্তু গার্ডরা তাদের উল্টো মারধর করা শুরু করে দেয়। এই অন্যায় দেখে রেগে গিয়ে অ্যান্ডি নামের এক ব্যক্তি গার্ডদের দিকে নিজের জুতো ছুঁড়ে মারে, আর এতেই গার্ডরা তাকে অ্যারেস্ট করে নেয়। এখন এই গার্ডরা বাচ্চাদের ঠিক কেন নিয়ে যাচ্ছিল সেই রহস্যটা আমরা গল্পের আরেকটু পরে জানতে পারবো। এরপর আমাদের সামনে আসে এই ট্রেনের ম্যানেজমেন্ট হেড মেশান, যার একমাত্র কাজ হলো ট্রেনের প্রত্যেকটা বিভাগে শান্তি বজায় রাখা। সে অ্যান্ডির ছুঁড়ে ফেলা জুতোটা তুলে নিয়ে একটা লম্বা ভাষণ দিতে শুরু করে। সে বলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা থাকে, যেমন মানুষের জুতো পায়ে পড়ে আর টুপি মাথায় পড়ে, ঠিক তেমনি ধনী যাত্রীরা ট্রেনের সামনের কম্পার্টমেন্টে থাকবে আর গরিব মানুষরা থাকবে ট্রেনের একদম পিছন দিকে। এভাবে চললে তবেই এই পুরো সিস্টেমটা ঠিকঠাক চলবে। এইটুকু বলে অ্যান্ডিকে শাস্তি দেওয়ার জন্য মেশান তার হাতটা ট্রেনের বাইরে বের করে দেয়। বাইরে এতটাই ভয়ঙ্কর ঠান্ডা ছিল যে কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডির পুরো হাত জমে বরফ হয়ে যায়। এরপর গার্ডরা তার সেই জমে যাওয়া হাতটা ভেঙে টুকরো করে দেয়। এই নিষ্ঠুর দৃশ্য দেখার পর ফ্রি লোডার্সদের সহ্যের সব সীমা যেন এবার পার হয়ে যায়। এরপর কার্টিস আর এডগার মিলে বাকি সব ফ্রি লোডার্সদের নিয়ে গার্ডদের উপর হামলা করার একটা পরিকল্পনা করে। কার্টিসের মনে একটা সন্দেহ ছিল যে গার্ডদের বন্দুকে আসলে কোনো গুলিই নেই, কিন্তু বন্ধুরা কার্টিস এই ব্যাপারে একেবারে শিওর ছিল না। তাও সে এই বড় ঝুঁকিটা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। হামলা করার আগে সে ক্রোনেল নামের একটা ড্রাগ একটা বক্সে ভরে নিজের সাথে রেখে দেয়। এরপর যখন গার্ডরা খাবার দিতে আসে, কার্টিস ঠিক সেই মুহূর্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একটা বন্দুক কেড়ে নিয়ে নিজের মাথার উপর ঠেকিয়ে ধরে। যখন সেই গার্ড কার্টিসের উপর গুলি চালাতে পারে না, তখন কার্টিস পুরোপুরি বুঝে যায় যে সত্যিই বন্দুকে কোনো গুলি নেই। এই সুযোগে সে গার্ডদের মেরে দরজা ভেঙে সোজা সামনের কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। সবার প্রথমে কার্টিস গিয়ে পৌঁছায় সেখানকার জেল কম্পার্টমেন্টে, আর সেখানেই তার সাথে ন্যামের পরিচয় হয়। এই ন্যাম ছিল একজন ক্রোনেল ড্রাগ অ্যাডিক্ট। তার সাথে ছিল তার মেয়ে ইওনা, আর সেও ঠিক তার বাবার মতো এই ড্রাগ অ্যাডিক্ট ছিল। ন্যাম কার্টিসকে জানায় যে সে তাদের সাহায্য করবে, কিন্তু বদলে প্রত্যেকটা কম্পার্টমেন্টের দরজা খুলে দেওয়ার জন্য তাকে 2টো করে ক্রোনেল ড্রাগ দিতে হবে।
কার্টিস আর দেরি না করে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ন্যাম তাদের জন্য সামনের কম্পার্টমেন্টের দরজা খুলে দেয়। সামনের কম্পার্টমেন্টে গিয়ে সবাই বহু বছর পর প্রথমবারের মতো সূর্যের আলো নিজের চোখে দেখতে পায়। এক মুহূর্তের জন্য তারা সবাই যেন আনন্দে ভরে ওঠে, কিন্তু ঠিক পরক্ষণেই তাদের সেই আনন্দটা হতাশায় বদলে যায়, কারণ তারা দেখতে পায় বাইরের বরফ এখনো একটুও সরেনি, সবকিছু ঠিক আগের মতোই বরফে জমে আছে। এরপর তারা গিয়ে পৌঁছায় রান্নাঘরের বিভাগে, যেখানে মূলত এই ফ্রি লোডার্সদের জন্যই খাবার তৈরি করা হতো। কার্টিস কৌতূহলবশত একটা কন্টেনার খুলে পরীক্ষা করে দেখে, আর দেখে সেখানে অসংখ্য আরশোলা রান্না করা হচ্ছে। মানে বুঝতেই পারছো বন্ধুরা, আজ পর্যন্ত প্রোটিন বারের নাম করে তাদের যা খাওয়ানো হতো সেটা আসলে এই আরশোলা দিয়েই তৈরি হতো, ভাবা যায়। ঠিক এখানেই কার্টিস আবার সেই অজানা ব্যক্তির পাঠানো একটা চিঠি খুঁজে পায়। সেই চিঠিতে লেখা ছিল তার সামনের কম্পার্টমেন্টেই আছে জলের বিভাগ, যা কিনা গোটা ট্রেনের সব কম্পার্টমেন্টের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানে ব্যাপারটা হলো, যদি তারা এই জলের বিভাগটা নিজেদের দখলে নিতে পারে তাহলে তারা গার্ডদের সাথে অনেক শক্ত হয়ে কথা বলতে পারবে, আর তখন গার্ডদের বাধ্য হয়েই তাদের সব ইচ্ছা পূরণ করতে হবে। এখানে আমরা একটা দারুণ ব্যাপার জানতে পারি। ন্যামের মেয়ে ইওনার কাছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সে দেওয়ালের ওপাশে থাকা সব জিনিস চোখ বন্ধ করেই দেখতে পায়। যখন তারা দ্বিতীয় কম্পার্টমেন্টে যাওয়ার জন্য দরজার কাছে এসে দাঁড়ায়, তখন ইওনা দরজার ওপাশে অনেকগুলো গার্ড লুকিয়ে থাকতে দেখতে পায়। সে সাথে সাথে চিৎকার করে তার বাবাকে দরজা না খুলতে বলে, কিন্তু বন্ধুরা ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ন্যাম ততক্ষণে সেই দরজাটা খুলে ফেলেছে। আর ঠিক তখনই দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়, যেখানে দুই পক্ষের অনেক মানুষ তাদের প্রাণ হারায়। এই লড়াইয়ের মাঝেই কিছুক্ষণ পর ট্রেনে একটা ঘোষণা হয় যে ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্ক বেঞ্চমার্ক পয়েন্ট পার করবে। এর মানে হলো ট্রেনটা তার আরেকটা পুরো 1 বছরের এক পাক ঘোরা সম্পন্ন করে ফেলেছে। এই ঘোষণা শুনে দুই দলই কিছু সময়ের জন্য তাদের লড়াই থামিয়ে দেয় আর একসাথে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই ট্রেনটার সাথে একটা বরফের বড় টুকরোর সংঘর্ষ হয়, যার ফলে গোটা ট্রেনটা ভীষণ জোরে নড়ে ওঠে। এই সময় ইওনা তার বাবা ন্যামকে ট্রেনের নিচের একটা অংশ দেখায়। সেই জায়গাটা গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি পরিষ্কার দেখাচ্ছিল, মানে বরফ ধীরে ধীরে সরে যাচ্ছিল। ন্যাম তখন জানায় খুব শিগগিরই তারা এই ট্রেন থেকে বাইরের দুনিয়ায় বেরিয়ে যেতে পারবে। এরপরের সিনে আমরা আবার মেশানকে দেখি, যে কার্টিস আর বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে ঠিক 18 বছর আগে উইলফোর্ড তোমাদের এই ট্রেনে থাকা খাওয়ার একটা জায়গা করে দিয়েছিল, আর আজ তাকে ধন্যবাদ জানানোর বদলে তোমরা জলের উপর অধিকার করে সেই উইলফোর্ডের বিরুদ্ধেই যেতে চাইছো। এইটুকু বলেই সে গার্ডদের হুকুম দেয় যেন তারা এদের সবাইকে মেরে ফেলে। এরপর গার্ডরা নাইট ভিশন চশমা পরে হামলার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। ঠিক এই সময় ব্রিজের কিছুটা দূরেই একটা টানেল এসে পড়ে। ট্রেনটা টানেলে ঢোকার সাথে সাথেই চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। যেহেতু গার্ডরা আগে থেকেই নাইট ভিশন চশমা পরেছিল, তাই তারা অন্ধকারেও সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছিল আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। ঠিক তখনই সেখানে চ্যাং নামের এক ব্যক্তি একটা জ্বলন্ত মশাল নিয়ে হাজির হয়। মশালের আলো আসার পর দুই পক্ষের মধ্যে আবারও তুমুল লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ে চ্যাং মেশানের রাইট হ্যান্ডকে বন্দি বানিয়ে নেয়, কিন্তু মজার ব্যাপার হলো মেশানের উপর এতে বিন্দুমাত্র প্রভাব পড়ে না। অন্যদিকে এক গার্ড কার্টিসের এক সঙ্গীকে ধরে ফেলে আর তাদের সবাইকে হার মেনে নিতে বলে, কিন্তু কার্টিস কিছুতেই হার স্বীকার করে না। সে সোজা গিয়ে মেশানকে ধরে ফেলে। এতে রেগে গিয়ে সেই গার্ড কার্টিসের সঙ্গীকে মেরে ফেলে, আর সাথে সাথে ইওনা সেই গার্ডকে মেরে ফেলে। এদিকে কার্টিস মেশানকে পুরোপুরি নিজের বন্দি বানিয়ে ফেলে। কার্টিস তখন মেশানকে বলে সে যেন উইলফোর্ড অর্থাৎ এই ট্রেনের মালিককে ডেকে আনে, আর সাথে সাথে তারা জলের সাপ্লাই বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। এসব শুনে মেশান হেসে বলে, আরে মূর্খ, ট্রেনের জল তো আছে একদম সামনের কম্পার্টমেন্টে। এখানে জল শুধু রিসাইকেল করা হয়। ট্রেনের মালিক এখানে কখনোই আসবে না, কারণ সে ভালো করেই জানে তোমাদের নিজেদেরও জলের দরকার আছে। তবে মেশান জানায় সে সরাসরি কার্টিসকে ট্রেনের মালিকের সাথে দেখা করিয়ে দিতে পারে, কিন্তু বদলে সে একটা শর্ত দেয়। কার্টিস যখন উইলফোর্ডের সামনে যাবে তখন যেন সে সবার আগে উইলফোর্ডের জিভ কেটে দেয়, কারণ উইলফোর্ড তার কথার জাদুতে যে কোনো মানুষকে খুব সহজেই ম্যানিপুলেট করে ফেলতে পারে। এদিকে বাকি সব ফ্রিলোডার্স সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কার্টিস তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সামনের কম্পার্টমেন্টের দিকে এগোতে থাকে। যাওয়ার আগে তারা মজা করে মেশানের মাথায় একটা জুতো রেখে তার সাথে একটা গ্রুপ ফটো তুলে নেয়। এরপর কার্টিস, এডগার, তানিয়া, ন্যাম, ইওনা আর গ্রে নামের আরেকজন ব্যক্তি মেশানকে সাথে নিয়ে সামনের কম্পার্টমেন্টের দিকে যেতে থাকে। তারা এক এক করে বিভিন্ন কম্পার্টমেন্ট ঘুরে ঘুরে সামনের দিকে এগোতে থাকে। এখানে আমরা দেখি সামনের কম্পার্টমেন্টগুলোতে ধনী মানুষদের জন্য কত বেশি সুযোগ সুবিধা মজুদ ছিল। একটা জায়গায় তারা ডিনার করার জন্য দাঁড়ায়, আর মেশান তখন সবার জন্য সুশি অর্ডার করে। মেশান জানায় ট্রেনের ভেতরে ভারসাম্য রক্ষা করার জন্য তাদের অ্যাকোয়ারিয়ামে শুধু সীমিত পরিমাণ মাছ রাখা হয়। এরপর মেশান যখন নিজে সেই সুশি খেতে যায়, কার্টিস তাকে বাধা দিয়ে থামিয়ে দেয়, আর এত বছর ধরে তারা যে প্রোটিনের খাবার খেয়ে আসছিল সেটাই মেশানকে খেতে দেয়, যেন নিজের চোখে দেখুক গরিবরা কি খেয়ে বেঁচে আছে। আরেকটু সামনে এগিয়ে গিয়ে তারা একটা স্কুল কম্পার্টমেন্ট দেখতে পায়, যেখানে শুধু ধনী মানুষদের বাচ্চাদের পড়ানো হতো।
এখানে আমরা দেখি এক শিক্ষক বাচ্চাদের ফ্রি লোডার্সদের সম্পর্কে পড়াচ্ছে। সে বাচ্চাদের শেখাচ্ছিল যে ফ্রি লোডার্সরা কখনো ভালো মানুষ হয় না, আর অন্যদিকে সে উইলফোর্ডকে তাদের সবার রক্ষাকর্তা বলে পরিচয় দিচ্ছিল। কার্টিস এখানে একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায়, কারণ এই ট্রেনের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এখানে তানিয়া বাচ্চাদের টিমির একটা ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কেউ তাকে দেখেছে কিনা। তখন তাদের মধ্যে একটা বাচ্চা জানায় যে সে টিমিকে দেখেছে, কিন্তু ঠিক তখনই তাদের শিক্ষক সবাইকে ট্রেনের বাইরের দিকে তাকিয়ে দেখতে বলে। সে বাচ্চাদের এমন কিছু মানুষকে দেখায় যারা কিছু বছর আগে এই ট্রেন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু বাইরে পা রাখার সাথে সাথেই তারা জমে বরফ হয়ে গিয়েছিল, আর তাদের সেই মৃতদেহ এখনো ঠিক সেখানেই পড়ে আছে। এরপর শিক্ষক বাচ্চাদের বোঝায় যদি এই ট্রেনটাও কখনো ওখানে দাঁড়িয়ে যায় তাহলে তারা সবাই মারা যাবে, এমনকি তারা যদি বাইরে যাওয়ার চেষ্টাও করে তবুও তারা মারা যাবে। তাই এই ট্রেনই হলো তাদের একমাত্র ঘর। ঠিক তখনই এক ব্যক্তি একটা ট্রলি ঠেলে বাচ্চাদের জন্য ডিম নিয়ে আসে। সে যাওয়ার সময় কার্টিসকেও একটা ডিম দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি সেই বৃদ্ধ ভায়োলিন আর্টিস্ট সবার জন্য মন দিয়ে ভায়োলিন বাজাচ্ছে। এরপরের সিনে সেই ডিম নিয়ে আসা ব্যক্তি তার ট্রলি নিয়ে পিছনের কম্পার্টমেন্টের দিকে যায়। সেখানকার গরিব মানুষরা ডিম দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবত ডিম আর মুরগির মাংস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এখানেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা, কারণ ঠিক তখনই সেই ব্যক্তি তার ট্রলির ভেতর থেকে একটা বন্দুক বের করে গরিব মানুষদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আসলে সেই ট্রলির ভেতর আরো অনেকগুলো বন্দুক লুকানো ছিল। সেখানে থাকা গার্ডরা এক এক করে সেই বন্দুকগুলো তুলে নিয়ে গরিব মানুষদের উপর হামলা শুরু করে দেয়। অন্যদিকে সেই স্কুলের শিক্ষকও তার লুকানো বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে, কিন্তু কার্টিস সাথে সাথে একটা ছুরি ছুঁড়ে সেই শিক্ষককে মেরে ফেলে। এরপর কার্টিস সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে উইলিয়ামকে গান পয়েন্টে ধরে রাখা হয়েছে। আরেকটু পরেই গার্ডদের হেড ফ্রাঙ্কো সেই উইলিয়ামের উপর গুলি চালিয়ে দেয়। নিজের সঙ্গী উইলিয়ামকে এভাবে মারা যেতে দেখে কার্টিস রাগে একেবারে অন্ধ হয়ে যায়, আর সেই রাগে সে সাথে সাথে মেশানকে মেরে ফেলে। এরপর কার্টিস আর বাকি সবাই আবার সামনের কম্পার্টমেন্টের দিকে এগোতে থাকে। তারা এগোতে এগোতে অবাক হয়ে দেখে ধনী মানুষদের জন্য এখানে কত বেশি সুযোগ সুবিধা ছিল। তাদের জন্য এখানে বিউটি পার্লার ছিল, ডেন্টিস্ট ছিল, সুইমিং পুল ছিল, এমনকি আলাদা বেডরুম পর্যন্ত ছিল। অথচ পিছনে গরিব মানুষদের জন্য এসবের কিছুই ছিল না। আর একটু সামনে এগিয়ে গিয়ে ন্যামের একটা দরজা খুলতে একটু দেরি হয়ে যায়, আর এই দেরির সুযোগে গার্ডরা সেখানে পৌঁছে যায়। ফলে তাদের মধ্যে আবার একটু মারপিট শুরু হয়ে যায়। এই মারপিটের সুযোগ বুঝে কার্টিস ফ্রাঙ্কের বুকে ছুরি বসিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু বন্ধুরা, এই লড়াইয়ে তানিয়াও মারা যায়। তবে মারা যাওয়ার ঠিক আগে সে কার্টিসকে তার ছেলে টিমির একটা ফটো দেখিয়ে অনুরোধ করে যেন সে টিমিকে খুঁজে বের করে। এরপর ন্যাম, ইওনা আর কার্টিস আরো সামনের দিকে এগোতে থাকে। এক এক করে তারা ক্লাব পার করে অবশেষে ইঞ্জিন রুমের কাছে পৌঁছে যায়, কারণ সেখানেই উইলফোর্ড থাকতো। কিন্তু ন্যাম কিছুতেই সেই দরজাটা খুলতে পারে না। এতে রেগে গিয়ে কার্টিস সেই দরজায় বারবার ধাক্কা দিতে থাকে, আর কিছুক্ষণ পর একেবারে ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। তখন ন্যাম তাকে একটা সিগারেট এগিয়ে দেয়। সেই সিগারেটে টান দিতে দিতে কার্টিস ন্যামকে তার নিজের অতীতের গল্প শোনাতে শুরু করে। কার্টিস বলে ঠিক 18 বছর আগে যখন তারা প্রথমবার এই ট্রেনে উঠেছিল, তখন তাদের কাছে গোটা 1 মাস পর্যন্ত কোনো খাবার ছিল না। খেতে না পেয়ে সবার এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যে তারা একে অপরকেই কেটে খাওয়া শুরু করে দিয়েছিল। আর বাচ্চাদের সবাই সবচেয়ে বেশি পছন্দ করত, কারণ তাদের মাংস অনেক বেশি সুস্বাদু ছিল। কার্টিস জানায় একদিন এক ব্যক্তি একটা বাচ্চাকে কাটার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই দ্বিতীয় আরেকজন ব্যক্তি নিজের হাত কেটে সেই লোকটাকে খাওয়ার জন্য দিয়ে দেয়। এটা দেখে বাকিরাও একে একে নিজের হাত পা কেটে অন্যদের খেতে দিতে থাকে। এর ঠিক 1 মাস পরেই উইলফোর্ড সবাইকে প্রোটিন বার দেওয়া শুরু করে, আর তখন থেকে তারা একে অপরকে কেটে খাওয়া বন্ধ করে দেয়। এইটুকু বলে কার্টিস খুব কেঁদে কেঁদে একটা ভয়ঙ্কর সত্যি জানায়। সেদিন যে ব্যক্তি বাচ্চাটাকে কেটে খেতে চেয়েছিল সে আর কেউ না, সে নিজেই ছিল। আর সেই বাচ্চাটা ছিল আর কেউ না, এই এডগার। তাই বন্ধুরা, আজ কার্টিস উইলফোর্ডের কাছে এর জবাব চায়। সে কেন এমন নিষ্ঠুর কাজটা করেছিল, কেন সে তাদের যথেষ্ট খাবার দেয়নি, যার জন্য তারা একে অপরকেই খেয়ে ফেলতে প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপর ন্যাম কার্টিসকে তার আসল পরিকল্পনার কথা খুলে বলে। ন্যাম জানায় আসলে তার নিজের নেশার জন্য কখনোই এই ক্রোনেল ড্রাগের দরকার ছিল না, কারণ এই ক্রোনেল ড্রাগটা আসলে একটা বিস্ফোরক পদার্থ, আর এটা তার বোম বানানোর জন্য দরকার ছিল। ন্যাম আরো জানায় গত 18 বছর ধরে সে এই বাইরের এলাকাটা মন দিয়ে পর্যবেক্ষণ করে আসছে, আর সেই এলাকা থেকে বরফ এখন অনেকটাই সরে গেছে। মানে ব্যাপারটা হলো এখন তারা এই ট্রেন থেকে বাইরে বেরিয়েও দিব্যি জীবন কাটাতে পারবে। এইটুকু বলে ন্যাম যখন সেই ক্রোনেলে আগুন জ্বালাতে যায়, ঠিক তখনই সেখানে উইলফোর্ডের সেক্রেটারি এসে হাজির হয় আর ন্যামকে গুলি করে দেয়। এরপর সে কার্টিসকে তার সাথে করে উইলফোর্ডের কাছে নিয়ে যেতে চায়,
আর এখানেই বন্ধুরা আমরা প্রথমবারের মতো উইলফোর্ডকে নিজের চোখে দেখতে পাই। উইলফোর্ডের সাথে কার্টিসের দেখা হওয়ার পর আমরা একটা ভীষণ চমকে দেওয়া সত্যি জানতে পারি। আমরা জানতে পারি এসব কিছুর পিছনে আসলে এই উইলফোর্ডই দায়ী ছিল। এমনকি কার্টিসের কাছে এতদিন ধরে যে গোপন মেসেজগুলো আসছিল সেগুলো আসলে এই উইলফোর্ডই পাঠাত। উইলফোর্ড জানায় যখনই ট্রেনের ভেতর জনসংখ্যা বেড়ে যায় তখনই তারা ভারসাম্য বজায় রাখার জন্য এমন কিছু একটা ঘটিয়ে দেয়। সে আরও জানায় কার্টিসই হলো প্রথম ব্যক্তি যে ট্রেনের একদম পিছন থেকে সব কম্পার্টমেন্ট পার করে সামনে এসে পৌঁছেছে। উইলফোর্ড বলে প্রতি 4-5 বছর পর পর এমন একটা বিবর্তনের সত্যিই দরকার আছে, কারণ সে যদি তাদের সবাইকে ইচ্ছামতো খাবার দিত তাহলে তাদের চাহিদা আরও বেড়ে যেত, তারা সন্তানের জন্ম দিত আর তাতে জনসংখ্যা আরও বেড়ে গিয়ে হাতের বাইরে চলে যেত, যা সামলানো তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। উইলফোর্ডের সোজা কথা, এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি শক্তিশালী বেঁচে থাকার অধিকার একমাত্র তারই আছে। এরপর উইলফোর্ড ফোন করে সেই ডিম নিয়ে যাওয়া ব্যক্তিকে হুকুম দেয় যেন সে ফ্রি লোডার্সদের 75% যাত্রীকে মেরে ফেলে, আর সেই ব্যক্তি ঠিক তাই করে। কার্টিস দূর থেকে তার সঙ্গীদের সেই চিৎকার শুনতে পায় আর রাগে দুঃখে একেবারে ফেটে পড়ে, কিন্তু বন্ধুরা সে সেই মুহূর্তে কিচ্ছুই করতে পারে না। উইলফোর্ড তখন ঠান্ডা গলায় বলে, তোমরা অনেক বেশি গরিব আর তোমাদের সোর্স অনেক কম, তাই এমন করাটা খুবই প্রয়োজনীয় ছিল। এরপর উইলফোর্ড কার্টিসকে একটা অবাক করা প্রস্তাব দেয়। সে চায় কার্টিস যেন তার জায়গাটা নিয়ে নেয়। উইলফোর্ড জানায় তার এখন অনেক বয়স হয়ে গেছে, তাই তার পক্ষে আর এত বড় সিস্টেম সামলানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ঠিক এই সময় ইওনা আর ন্যাম তখনও সেই দরজাটা খোলার চেষ্টা করছিল, আর তখনই ফার্স্ট ক্লাসের কিছু লোক তাদের উপর হামলা করার জন্য এগিয়ে আসে। ন্যাম তখন তাদের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়। এরই মধ্যে ইওনা সেই বিস্ফোরকটা ট্রেনের গেটের একটা অংশে লাগিয়ে দেয়। এরপর সে দৌড়ে কার্টিসের কাছে ম্যাচের কাঠি আনতে যায়, যেটা ন্যাম আগে তাকে সিগারেট জ্বালানোর জন্য দিয়েছিল। ঠিক এই সময় কার্টিস ইঞ্জিন রুমের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কার্টিস সেখানে গিয়ে টিমিকে দেখতে পায়। তখন কার্টিস আসল ব্যাপারটা বুঝতে পারে। যখন ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল তখন উইলফোর্ড গরিবদের বাচ্চাদের ধরে এনে সেই ইঞ্জিন ঠিক করার কাজে লাগিয়ে দিয়েছিল। এটা জেনে কার্টিস প্রচন্ড রেগে যায়, কারণ ট্রেনে অনেক ধনী বাচ্চাও ছিল, কিন্তু উইলফোর্ড কাজ করানোর জন্য বেছে বেছে শুধু গরিবদের বাচ্চাদেরই নিয়ে এসেছিল। রাগে অন্ধ হয়ে কার্টিস উইলফোর্ডকে একটা জোরালো ঘুষি মারে। এরপর কার্টিস টিমিকে সেই ইঞ্জিন রুম থেকে উদ্ধার করে বের করে আনে। এরই মাঝে ইওনাও সেই বিস্ফোরকে আগুন ধরিয়ে দেয়, আর ঠিক তখনই একটা ভীষণ বড় ব্লাস্ট হয়, যার ধাক্কায় ট্রেনের সব কম্পার্টমেন্ট একে অপরের থেকে অনেক দূরে দূরে ছিটকে পড়ে। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রেনের প্রায় সব মানুষই মারা যায়, শুধুমাত্র বেঁচে থাকে ইওনা আর টিমি। এত বছর পর এই প্রথমবার তারা দুজন ট্রেনের বাইরের দুনিয়ায় পা রাখে, আর সেখানে তারা একটা জ্যান্ত ভাল্লুক দেখতে পায় যে কিনা তখনও দিব্যি বেঁচে ছিল। আর এর মানেটা কি জানো বন্ধুরা? এর মানে হলো এই পৃথিবী আবার নতুন করে মানুষের বেঁচে থাকার উপযুক্ত হয়ে উঠেছে। আর ঠিক এখানেই আমাদের এই দুর্দান্ত মুভিটা শেষ হয়ে যায়।